নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে একটা নয় দুটো সত্যি ঘটনা বলবো, যেখানে এই দুটো ঘটনাই কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এবং আমি এটুকু বলতে পারি আপনাদের এই দুটো ঘটনাই ভীষণ ভীষণ ভালো লাগবে। এর মধ্যে আমি প্রথম যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা শোনার পরে আমি এটুকু বলতে পারি আপনাদেরও কিন্তু এই ঘটনাটা হৃদয়কে ছুঁয়ে যাবে। খুব ইমোশনাল একটা ঘটনা। আর এরকম ঘটনা যে সত্যি সত্যি ঘটতে পারে সেটা কিন্তু আমার নিজেরই জানা ছিল না। আমি এত ধরনের ঘটনা এই চ্যানেলে এতদিন বলেছি, কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ অন্য ধারার একটা ঘটনা এবং ঘটনাটা পড়ার পরে আমার নিজেরই ভীষণ খারাপ লাগছিল। তো প্রথমে আমি ইমোশনাল ঘটনাটা বলবো, তারপরে চলে যাব সম্পূর্ণ অন্য রকমের আর একটা ঘটনায়। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাগুলো, দুটো ঘটনাই আর কি, প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু গ্যারান্টি দিচ্ছে আপনারা ভীষণ ভীষণ এনজয় করবেন। আর আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আজকের প্রথম যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমাকে বিবেক লিখে পাঠিয়েছে। এই বিবেকের যে ঘটনাটা আমি এখন বলবো, এই ঘটনাটা কিন্তু ওর নিজের জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা। এবং ও যখন ছোট ছিল তখন ওর জীবনটা কিভাবে কেটেছে বা কিভাবে ওর জীবনটা শুরু হয়েছে সেটা কিন্তু এই ঘটনার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তাই এই ঘটনাটা বলার আগে আমাকে এই ঘটনা সম্পর্কিত অনেক কথাই আপনাদেরকে বলে নিতে হবে, তাহলে আপনারাও ঘটনাটা বুঝতে পারবেন, আমারও আপনাদেরকে ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। বিবেকের মায়ের যখন বিয়ে হয় তখন বিবেকের বাবাদের যে পারিবারিক আর্থিক যে অবস্থা ছিল সেটা কিন্তু একেবারেই ভালো ছিল না। এবং যখন বিবেকের মায়ের বিয়ে হয় তখন কিন্তু ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন। বিবেকের দাদু তার মেয়ের সাথে এই ছেলেটিকে এই কারণেই বিয়ে দিয়েছিল কারণ উনি বুঝতে পেরেছিল যে ছেলেটির পরিবার গরিব হলেও ছেলেটি ভীষণ ব্রাইট এবং সে জীবনে নিশ্চয়ই কিছু না কিছু ভালো করবে। এবং বিবেকের বাবা কিন্তু খুব স্বভাবের দিক থেকে খুবই সৎ, পরিশ্রমী একজন মানুষ ছিলেন। তো সেসব দেখেই বিবেকের দাদু তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। এবার যখন বিবেকের মা বিয়ে হয়ে এলেন তো উনি দেখলেন যে ওনাদের ওনাকে এবং ওনার হাজব্যান্ডকে একেবারে শূন্য থেকে সংসার শুরু করতে হবে। এবার কিছুই নেই, বাড়ি ঘর নিজেদের মাথার উপরে ছাদ নেই, একটা ভাড়া বাড়িতে থাকতেন, ঘরে সেরকম কোনো দামি আসবাবপত্র নেই, কিছুই নেই। এবং সেই সময় বিবেকের বাবা সবে কাজকর্মে ঢুকেছেন এবং উনি খুবই পরিশ্রমী একজন মানুষ ছিলেন এবং সংসারে তিনি একমাত্র আর্নিং মেম্বার। এবার সেখানে উনি কিছুদিন ওখানে সংসার করলেন এবং বিবেকের মা এর মধ্যে একটি ব্যাংকে চাকরি পেলেন। এবার উনি জানতেন যে সংসারে একটা সুখ স্বাচ্ছন্দ্য আনতে গেলে যদি ওর মা নিজেও কাজ করে তাহলে হয়তো সংসারে অনেক বেশি সচ্ছলতা আসবে। এবং ওই সংসারে বিবেকের মা, বাবা এবং বিবেকের বাবার যিনি মা অর্থাৎ ওনার ঠাকুমা, এনারা তিনজনে থাকতেন। এবারে যেহেতু বিবেকের বাবা খুব ভালো কাজ করতেন, খুব ভালো কমিউনিকেশন স্কিল ছিল, উনি খুব পরিশ্রম করতে পারতেন, তো উনি সেই জায়গা থেকেই একটা ভালো একটা কোম্পানিতে চাকরি পেলেন এবং সেটা একটা বড় গাড়ির কোম্পানি। এবং সেখানে ওনার কাজে ওনার কোম্পানির লোকেরা এতটাই বেশি ওনার প্রতি প্লিজড হন, এত সন্তুষ্ট হন যে ওনাকে একটা প্রমোশন দেওয়া হয় এবং প্রমোশন দেওয়ার পরে ওনাকে বলা হয় যে আপনাকে বিভিন্ন জায়গায় জায়গায় দেশের বাইরে, কখনো হংকং, কখনো দুবাই, কখনো সিঙ্গাপুর, এরকম জায়গায় গিয়ে গিয়ে আপনাকে কাজ করতে হবে। এবার ঘটনা হচ্ছে যে এই যে ওনাকে বাইরে গিয়ে গিয়ে কাজ করতে হতো তার জন্য ওনাকে কিন্তু ভালো রকমের একটা স্যালারি দেওয়া হতো। এবার সংসারে টাকা দরকার, কারণ বিবেকের বাবা মা প্রথম থেকে ভেবে এসছেন যে তার একটা ভালো করে বাড়ি করবেন। যেহেতু বিবেকের বাবা সারা জীবনই ছোট থেকে ভাড়া বাড়িতে থেকে এসে, তো ওনার একটা খুব শখ ছিল উনি বাড়ি করবেন। তো উনি বললেন ঠিক আছে আমি যাব। এবং উনি এইভাবে
অফিসের কাজের জন্য 1 মাস অন্তর অন্তরই ওনাকে বিদেশে ট্যুরে যেতে হতো। এবার এই দিকে যেটা হলো সেটা হচ্ছে যে বিবেকের মাও একটা ব্যাংকে চাকরি পেয়েছেন, একটা সরকারি ব্যাংকে, কিন্তু সেই ব্যাংকটা ওনার বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টা মতো যেতে লাগে, আবার অফিস টাইমের পর 2.5 ঘন্টা ফিরতে লাগে। যাই হোক, তো এর মাঝখানেই বিবেকের জন্ম হয়। এবার ও একদম ছোট, তো ম্যাটারনিটি লিভ অবধি তো বিবেকের মা সমস্ত দেখাশুনো করে। এবং এরপরে যখন ওনার মনে হলো যে এবার বাচ্চাকে বাড়িতে রেখে ওনাকে যেতে হবে কাজে, আর ওই যে বললাম যাতায়াতে যাওয়ার আসা মিলিয়ে 5 ঘন্টা, বাকি অফিস আওয়ার তো রয়েইছে। এবার সেই সময়টা বিবেকের যে ঠাকুমা ছিলেন তিনি আর কি দেখাশুনো করা শুরু করলেন বিবেকের। কিন্তু ঘটনা হচ্ছে যে ওনার এতটাই বয়স হয়ে গেছিল যে ওনার পক্ষে মানে ওইটুকু একটা বাচ্চাকে পুরোপুরি দেখাশুনো করা ওনার পক্ষে সম্ভবপর হতো না। তার মধ্যে সংসারেরও সমস্ত কাজ কিন্তু বিবেকের ঠাকুমাকে করতে হতো, অনেকটাই কাজ করতে হতো। তো সেই যখন একটা অবস্থা সৃষ্টি হলো, তখন বিবেকের যে দাদু দিদা মানে বিবেকের মায়ের যিনি বাবা মা, তারা ওখানে এলেন। এসে বাচ্চাটাকে নিয়ে ওনারা অনেকক্ষণ সময় থাকতেন। কিন্তু এইভাবে মোটামুটি 3-4 বছর মতো কেটে গেল। 4 বছর মতো কেটে গেল এবং এই 4 বছরে বিবেকের দাদু দিদা কিন্তু রেগুলার যাতায়াতের মধ্যে থাকতেন। এবার এই করতে করতে বিবেকের দিদা একদিন অসুস্থ হয়ে পড়লো, আবার এদিকে ওর ঠাকুমাও অসুস্থ হয়ে পড়লো। এবার বাচ্চাটাকে তো দেখাশোনা করতে হবে, তখনও 5 বছর হয়নি। এবার এরকম যখন সিচুয়েশন, তো তখন মানে বিবেকের যে দাদু দিদা তারা বললেন যে আমরা বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছি, মানে ওর দাদু দিদা নিজের বাড়িতে থেকেই বাচ্চাটাকে মানুষ করবে, আর এদিকে ওর মা মানে অনেকটা সময় ওনাকে অফিসে দিতে হতো, প্লাস ওনার নিজের শাশুড়ি অসুস্থ। তো অনিচ্ছা থাকা সত্ত্বেও বিবেকের মা ভাবলো ঠিক আছে, যদি বাচ্চাটা ভালো থাকে তাহলে দাদু দিদার সাথেও থাকুক, আমি এখানে থাকি। উনি সপ্তাহে সপ্তাহে যেত। আর যেহেতু মানে ওর বাবার যে প্রমোশনটা হয়েছিল সেখানে ওনাকে প্রচুর সময় মানে কলকাতায় থাকলেও ওনাকে অনেকটা সময় কিন্তু কাজের জন্য দিতে হতো, এবং উনি পুরো মানে একটা জোনের হেড হয়ে গেলেন। এবার জোনাল হেড যেহেতু ছিলেন, ওনাকে মানে যতদিন উনি দেশেও থাকতেন সেখানেও বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হতো, বিদেশে তো যাওয়া যাতায়াত ছিলই। তো এই করে উনি কিন্তু সংসারে খুব একটা যে সময় দিতে পারতেন তা নয়। এদিকে তো ঠাকুমার দেখাশোনা চলছে, এদিকে ওর দিদা একটু অসুস্থ হয়ে গেছিল, এবং ওই যে 4.5 বছর বয়সে বিবেককে ওর দাদু দিদা নিয়ে চলে এলো, সেখান থেকেই কিন্তু ওর মানে তখনও মোটামুটি সবকিছুই বুঝতে পারে। ওই দাদু দিদার সাথে থাকাটাকে না খুব এনজয় করতো, ভীষণ ভালোবাসতো দাদু দিদাকে। আর ওই বাড়িতে থাকতে থাকতে, মামা বাড়িতে থাকতে থাকতে ওর না মানে ওই বাড়িটাকে ওর নিজের বাড়ি বলে মনে হতো। ওর মা সপ্তাহে সপ্তাহে আসতো, যখন ওর বাবা মানে টানা হয়তো কিছুদিন থাকবে, তো সেই সময় ওর মা গিয়ে ছেলেকে নিয়ে আসতো, নিয়ে এসেও কিছুদিন থাকতো। কিন্তু ও যেটা ইমেলে মেনশন করেছে যে ও বাড়িতে যেত, মানে ওর নিজের বাড়ি যেখানে ওর নিজের বাবা মা থাকে সেখানে ও যেত, সবই ঠিক আছে, কিন্তু ওর না বেশিক্ষণ ভালো লাগতো না। ওর ওই দাদু দিদার বাড়িতে থাকতেও বেশি কমফর্টেবল ফিল করতো, এবং ওর নিজের বাড়ি বলতে কিন্তু ওই বাড়িটাকেই বুঝতো। এরকম করে বেশ কিছুটা সময় কেটে যায়। ওকে পড়াশুনোর মানে খরচাপাতি ওর বাবা মা দিলেও ওর পড়াশুনোর দায়িত্ব, কোন টিচারের কাছে পড়বে, কখন পড়তে যাবে, তাকে পড়া থেকে নিয়ে আসা, সমস্তটাই কিন্তু দাদু করতো। আর ঘরে ওকে যত্ন আত্তি করা, ওর জন্য রান্না করা, ওকে খাইয়ে দেওয়া, সব কিছু ওর দিদা করতো। তো এরকম করতে করতে একদিন ওদিকে তোর ঠাকুমা অসুস্থ ছিল, ঠাকুমা একদিন মারা গেলেন। এবারে ওর মা বাবা দুজনেই কাজ করছে, এবং সেই জায়গা থেকে ওনারা কিন্তু একটা বড় জমি কেনেন, 4.5 কাঠার একটা জমি কেনেন, এবং সেখানে বাড়ি বানানো শুরু হয়। এবং প্ল্যান যেটা হয় যে বাড়িটা করার পরে বিবেকের মা চাকরিটা ছেড়ে দেবে, এবং উনি ছেলেকে নিয়ে, যেহেতু ওনার বাবা একদমই সময় দিতে পারতেন না সংসারে, তো ভাবলো যে ঠিক আছে আমি কাজটা ছেড়ে দেবো, ছেলেকে উনি মানুষ করবেন। এবার এদিকে তো ও দাদু দিদা স্নেহে যত্নে ভালোবাসে আস্তে আস্তে বড় হচ্ছে, মানে উঁচু ক্লাসে পড়ছে, সব কিছুই মানে ওর দাদু দিদাকে ঘিরে, এবং ওর সব থেকে বেশি কমফর্ট জোন ওই দাদু দিদাই ছিল। যাই হোক, এরকম করে আস্তে আস্তে ওদের বাড়ি হলো। কিন্তু বাড়ি হওয়ার পরে একটা এমন সিচুয়েশন হয় যে ওরা না মানে যে বাজেটে ভেবেছিল বাড়িটা করবে বিবেকের বাবা মা, তার থেকে অনেক বেশি খরচাপাতি হয়ে যায়। এবং সেই জায়গা থেকে ওর মা একটুখানি স্কেপটিক্যাল হয়ে যায়, মানে একটা দোটানায় পড়ে যায় যে উনি আদৌ চাকরিটা ছাড়বেন কি ছাড়বেন না।
আবার বিবেককে যখন জিজ্ঞেস করেছে তখন ও বেশ কিছুটা বড় হয়ে গেছে যে ওর কোনো অসুবিধা হচ্ছে না, তো ও বলে যে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি তোমার মতো চাকরি করো, তো আমি তো সপ্তাহে সপ্তাহে যাই, তো ওরকমই ঠিক আছে, আমি এখানে দাদুদিদার কাছে ভালো আছি। তো দেখছে যে ছেলেও ভালো আছে বা দাদু দিদাও খুশিতে আছে, তো ওর মা বাবা ডিসিশন নেয় যে ঠিক আছে, ও মা বাড়িতেই মানে ও দাদু দিদার কাছেই থাকুক, ওনারা ওনাদের মতো কাজকর্ম মানে কন্টিনিউ করবে। তো এইভাবে চললো বেশ কিছু বছর। ইন দ্য মিন টাইম যেটা হলো, একটা সময় বয়সজনিত কারণেই তখন বিবেক অনেকটাই বড় হয়ে গেছে, ও দিদা মারা গেলেন। এবার ও দিদা যখন মারা গেলেন তখন সবার খুব মন খারাপ, আর ওর তো ভীষণ মন খারাপ। মানে ওর কাছে ওর দাদু দিদা মানে এমনই একটা হয়ে গেছিল যে বাবা মায়ের থেকেও হয়তো একটু হলেও বেশি আপন ছিল ওর কাছে ওর নিজের দাদু দিদা। তো সেই জায়গা থেকে ও যখন দিদাকে হারায়, ওর না মানে খুব শক লাগে একটা। এবার দিদা চলে যাওয়ার পরে বিবেকের মা তখন বলল, ততদিনে ওনাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো বলল মানে বিবেককে এবং নিজের বাবাকে বলল যে মা তো চলে গেছে, তো তুমি একটা কাজ করো, তুমি ছেলেকে নিয়ে আমাদের বাড়িতেই থাকো, তুমি ছেলেকে যেরকম দেখাশোনা করো সেরকমই করবে, তুমি থাকো। তো মানে বিবেক এবং ওর যে দাদু দুজনেই কিন্তু বলে যে না, আমরা ওখানে থাকবো না, আমরা এখানেই থাকবো। এবং যখন বিবেককে ওর মা বলে যে এখন দিদা নেই, দাদুকে খেয়াল রাখতে হবে, রান্নাবাড়ির ব্যাপার আছে, তো তখন বিবেক বলে যে তুমি একটা লোক রেখে দাও রান্নার, বাকি তখন বিবেক অনেকটাই বড়, এই তখন ওর বয়স হবে মোটামুটি 19 বছরটাক বয়স হবে। এবার এতগুলো বছর ওই সেই যে 4.5 বছর বয়সেও যে চলে এলো, তারপর থেকে ও সপ্তাহে সপ্তাহে যেত, ওর বাবার ছুটি থাকলে কোথাও হয়তো ঘুরতে যেত বা সেখানে গিয়ে হয়তো 4-5 দিন থাকতো, কিন্তু মেনলিও এখানেই থেকেছে, এই দিদার দাদুদার কাছেই থেকেছে, সেখানেই খেয়েছে পড়েছে বড় হয়েছে। তো এই বাড়িটাই ওর কাছে খুব ভালো লাগতো, ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইতো না। এবার যখন বিবেকের মা দেখলো যে দুজনে কেউই রাজি হচ্ছে না, তখন উনি ওরকমই করলেন, একটা রান্নার লোক রেখে দিলেন এবং যে রান্না ছাড়াও টুকটাক কিছু কাজকর্ম দেখতো, আর বাকি পুরোটাই কিন্তু মানে ওর দাদুকে হয়তো ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, তো বিবেকই সময় করে ডাক্তার দেখাতে নিয়ে যেত। ও দাদুকে হয়তো বলেছে বিকেলবেলা একটু হাঁটতে, কোনোদিন হয়তো দাদু বেরোচ্ছে না, ও নিয়ে যেত। মানে ওর দাদুর সাথে একেবারে ছায়া সঙ্গীর মতো থাকতো, নিজের পড়াশুনো কাজকর্ম বাদ দিয়ে বাকি যেটুকু সময় ও পেত ও দাদুকে দিত। এবার এই প্রসঙ্গে বিবেক যেটা ইমেলে লিখেছে যে ওর দিদার চলে যাওয়াটাও কোনোভাবেই মানতে পারতো না, মানে মনে মনে ও কিছুতেই মেনে নিতে পারতো না। আর যেহেতু এত ছোট বয়স থেকে ও এত বেশি দাদু দিদার কাছে থেকেছে, সেই জায়গা থেকে হঠাৎ করে একজনের চলে যাওয়াটা ওর কাছে ভীষণ রকমভাবে শকিং ছিল। এবং সেই জায়গা থেকেই ওর দাদুর প্রতি একটা অদ্ভুত রকমের মানে আরও জোরালো টান সৃষ্টি হয়, এবং ও ভাবতো যে দিদা চলে গেছে ঠিক আছে একরকম, কিন্তু আমি দাদুকে কিছুতেই যেতে দেবো না, দাদু সবসময় আমার কাছে থাকবে। এবার ওকে বহুবার ওর মা, ওর বাবা, বিবেকের বাবা মা আর কি, তারা বোঝানোর চেষ্টা করতো যে দাদুর এখন বয়স হয়েছে, দাদুকে এখানে নিয়ে চলে আসি, তাহলে দাদুর দেখাশুনো আরও ভালো হবে, তুইও ভালো করে পড়াশুনো করতে পারবি। কিন্তু ও কোনোভাবেই বাড়িতে আসতে রাজি হতো না। যাই হোক, এই একটা ব্যাপার তো ছিলই। তো এইরকম করে যখন ও থার্ড ইয়ারে পড়ে, বিবেক যখন থার্ড ইয়ারে পড়ে, সেই সময় ওর দাদু খুব অসুস্থ হয়ে পড়ল। ওনারও বয়স হয়েছিল, তো অসুস্থ হয়ে পড়েছে। এবার এতটাই বেশি অসুস্থ হয়ে পড়েছে যে ওনাকে ঘরে বাড়িতে রাখা যাবে না, ওনাকে হসপিটালাইজ করতে হবে। তো বিবেক সেই সময় ওই বয়সে ও দাদুকে নিয়ে গিয়ে সমস্ত হসপিটালাইজ করে, এবং সে তখন ওনার অবস্থার কিছুটা অবনতিই হয়। তো তারপরে যখন ডাক্তারের ওষুধপত্র চিকিৎসায় যখন একটু সুস্থ হয়, তো তখন ডাক্তারবাবু বলেন যে ওনাকে খুব সাবধানে রাখতে হবে। তো এমতাবস্থায় ওর থার্ড ইয়ার চলছে, পড়াশুনো রয়েছে সামনে, ওর পরীক্ষা রয়েছে ফাইনাল, তো সেই জায়গা থেকে ওর পক্ষে তো পুরো দেখাশুনো করা সম্ভব নয়। তো সেই সময় বিবেকের মা উনি তখন ওই তার বাবাকে আর কি হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে ওনাদের যে বাড়ি ছিল সেই বাড়িতে নিয়ে আসে, এবং সাথে সাথে বিবেকও চলে যায়। এবং ও কি করতো, ওর পড়াশুনো বাদ দিয়ে হয়তো কলেজ পড়াশুনো এগুলো তো থাকেই, তো সেটা বাদ দিয়ে বাকি যেটুকু সময় পেত ও না মানে খালি দাদুর কাছে যেত এবং দাদুকে গিয়ে খালি চুপি চুপি বলতো যে দাদু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি কিন্তু মানে
তোমার যেন কিছু হয়ে না যায়, তুমি কিন্তু আমাদের ছেড়ে চলে যাবে না, হ্যাঁ, তুমি কিন্তু ঠিক থাকবে। এবার এরকমভাবে বলতো। এবার যা হয়, বয়স হয়েছিল, অনেক রকমের সমস্যাও ধরে গেছিল, ফলে কোনো কোনো দিন দাদু হয়তো একটু বেটার থাকতো, কোনো কোনো দিন ওর সাথে খুব ভালো কথা বলতো, গল্প করতো। আবার এমনও কিছুদিন যেত যে ওর দাদু হয়তো পুরো ঝিমিয়ে রয়েছে, সেভাবে কথা বলতে পারছে না, বাড়িতে ডাক্তার আসছে, এভাবে আর কি কোনো কোনো দিন ওনার শরীর ভালো থাকতো না। এবার ওর বাবার তো সেরকমই কাজের শিডিউল চলছে। তো যখনই ওর দাদুর শারীরিক অবস্থা একটু ডিটোরিয়েট করতো, একটু খারাপ হতো, বিবেক না মানে প্রচণ্ড ভয় পেয়ে যেত যে এই বুঝি কিছু কিছু হয়ে গেল, এই বুঝি দাদুর আমাদের ছেড়ে চলে গেল, এরকম একটা ভয় ওর মনের মধ্যে ছিল। এবং এই জিনিসটা কিন্তু বিবেকের মা একটা সময় বুঝতে পারে যে ওর সাথে মানে ওর দাদুর একটা আত্মিক ভালোবাসার সম্পর্ক থাকবে, সেটা একদম ঠিক আছে। নাতির সাথে মানে দাদু দিদিমার একটা অন্য রকমেরই সম্পর্ক থাকে, কিন্তু এই যে ও একটা খুব দাদুকে নিয়ে টেনশনে থাকতো, একটা মানে ভয়ে ভয়ে থাকতো, এই বিষয়টা একদিন বুঝতে পারে ওর মা। এবং বিবেকের মা বিবেককে বোঝায় যে দেখো, দাদুর বয়স হয়েছে অনেক, আমরা তো দাদুকে ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু কত সবটা তো আর আমাদের হাতে নেই, যার যখন সময় হবে তাকে ছেড়ে চলে যেতে হবে। তো এই কথাগুলো যখন ওর মা খুব স্বাভাবিকভাবেই ছেলেকে বোঝানোর চেষ্টা করে, এবং ছেলে কিন্তু যথেষ্ট মানে বিবেক পড়াশোনায় যথেষ্ট ভালো, থার্ড ইয়ারে পড়ছে, তো বুঝতেই পারছেন মানে সেই ছেলেটা যথেষ্ট লজিক্যালি হবে। কিন্তু যত লজিক যাই হোক না কেন, মানে ওর মা যখনই বলে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটতে পারে যে দাদু আমাদের ছেড়ে চলে গেল, এই কথাটা শুনে না বিবেক প্রচণ্ড মানে একটা অ্যাডভার্স রিয়্যাক্ট করে, এবং ও বলে যে না, এটা হতে পারে না, আমি দাদুকে যেতে দেব না। মানে একটা অদ্ভুত রকমের একটা ওর রিপারকেশন আসে, যেটা একেবারেই স্বাভাবিক নয়। এবার বিবেকের বাবা মা সবাই জানতো যে ও দাদু দিদার কতটা ক্লোজ, কতটা মানে কাছের। তো ওনারা ভাবলো যে ঠিক আছে, মানে নাতি ছোটবেলা থেকে মানুষ হয়েছে এদের হাতে, তো একটা আলাদা রকমের টান তো থাকবেই। এবার যেটা হলো সেটা হচ্ছে এরকম ভালো মন্দ, ভালো খারাপ করতে করতে একটা সময় এলো, মানে একদিন সন্ধেবেলা, যেদিন ওনার দাদু মানে ওই বিবেকের দাদুর অবস্থা খুব খারাপ হয়ে গেল এবং উনি মারা গেলেন। এবার এই যে দাদু মারা গেল, এই জিনিসটা না মানে ও যখন শুনলো বিবেক, মানে ও যে প্রচণ্ড জোরে জোরে কান্নাকাটি করছে বা একেবারে মাথা ঠুকছে তা কিন্তু নয়, ও পুরো চুপচাপ হয়ে গেল। যখন ডাক্তার এসে বলে দিল যে হ্যাঁ ইনি মারা গেছেন, আর বয়সও অনেক হয়েছিল, ও না মানে পুরো চুপচাপ হয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে ও মানে বাড়ি থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যায়, মানে কাছাকাছি বেরিয়ে যায়, এবং মিনিট 15 পরেও ঘরে চলে আসে। এবার বাড়িতে সবাই বুঝতে পারছে, বিবেকের মা, ওর বাবা, আরও আত্মীয় স্বজন সবাই বুঝতে পারছে যে কতটা ও শক পেয়েছে ওর দাদুর চলে যাওয়াতে। এবার যাই হোক, তো পারলৌকিক কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়, এবং ও না মানে সেই দাদু চলে যাওয়ার পর থেকে অদ্ভুত রকমভাবে শান্ত হয়ে যায়, বেশি কথা বলতো না। এবং যে বাড়িতে, যে দাদু দিদার বাড়িতেও ছোট থেকে মানুষ হয়েছে, মানে প্রায় 4.5 বছর বয়স থেকে 20 বছর বয়স অবধি যে বাড়িতেও থাকলো, খেলো, যে বাড়িটায়ও মানে প্রচুর স্মৃতি দাদু দিদার সাথেও, সেই বাড়িটা তো আর যেতে চাইলো না। বললো না, আমি আর ওই বাড়িতে কখনো যাব না। ও একদিনই যায় বাবা মায়ের সাথে, এবং সেখানে গিয়ে ও জিনিসপত্র নিয়ে চলে আসে। কারণ ও কারণ হিসেবে বলে যে ওর খুব খারাপ লাগে, বিভিন্ন স্মৃতি ওর মনে পড়ে, এবং বাড়িতেও কেউ আর ওকে জোর করে না। যে ঠিক আছে, সত্যি তো একটা মানে এরকম একটা সম্পর্ক থেকে যখন মানে একটা মানুষের মৃত্যু হয়ে যায়, একটা ভালোবাসার মানুষের হাত যখন মাথার উপর থেকে চলে যায়, তখন তার খারাপ লাগেই। আর বিবেকের মায়ের তো নিজের বাবা, তার তো খারাপ লাগবেই। তো সব কিছু মিলিয়েই ব্যাপারটা মোটামুটি মোটের উপর চলছিল। এবার ওর দাদু ওকে, ওর সাথে ওর দাদুর বিভিন্ন রকম বিষয় নিয়ে গল্প হতো। তো দাদু ওকে বলে যে আমি সংস্থাটার নাম আর করছি না, একটা সরকারি সংস্থা, এবং ওর দাদু ওকে নাকি বলেছিল যে বাবু, তুমি যদি ওই কোম্পানিটায় চাকরি পেতে পারো, তাহলে কিন্তু তুমি জানবে যে তুমি একটা অনেক বড় কিছু করেছো। কারণ ওইখানে চাকরি পাওয়া, কিন্তু এই পদে চাকরি পাওয়া, ওই কোম্পানিতে এই পদে চাকরি পাওয়া, সেটা সরকারি কোম্পানি, তো সেটা কিন্তু খুব বড় ব্যাপার। তো এবার দাদু মারা যাওয়ার পরে ওর জীবনের একটা লক্ষ্য হয়ে গেল যে আমি ওই চাকরিটা, ওই পদে আমাকে পেতে হবে। এবার ও সেটার জন্য পড়াশুনো করছে,
প্রচণ্ড মানে হার্ডওয়ার্ক করছিল, বুঝতেই পারছেন একটা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো উঁচু পদে চাকরি পাওয়ার জন্য যথেষ্ট পড়াশুনো করতে হয়, যথেষ্ট খাটাখাটনি করতে হয়। ও কিন্তু সেগুলো করে এবং 1-1.5 বছরের মধ্যে কিন্তু মানে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিটের 1.5 বছরের মধ্যে ও কিন্তু ওই পরীক্ষাটার রিটেন ক্লিয়ার করে ফেলে। এবার রিটেন ক্লিয়ার করার পরে আপনারা জানেন যে তারপরে ইন্টারভিউ হয়। এবার সব কিছুই যখন ঠিকঠাক চলছে, ওর বাবা মা খুব খুশি। ইন দ্য মিন টাইম ওর বাবা ছেলেকে ভাবলো যে না, এবার ছেলেকে আমাকে একটু বেশি করে সময় দিতে হবে। তো উনি কাজকর্মের অনেকটার দিক একটু কমিয়ে আনলেন যাতে ওনাকে একটু কম বাইরে যেতে হয়। তো সবই ঠিক আছে, কিন্তু উনি দেখলেন মানে এটা বিবেকের মা এবং বাবা দুজনেই বুঝতে পারলেন যে যেহেতু ছোটবেলা থেকে ওর বাবা মাকে অতটাও ও পায়নি, সেই জন্য ওর বাবা মায়ের কাছে কিন্তু মন খুলে খুব একটা কথা বলে না। মানে সবই ঠিক আছে, কিন্তু সেই ব্যাপারটা ওর বাবা মায়ের সাথে নেই। সেই মানে সেই র্যাপোটা অ্যাকচুয়ালি ওর বাবা মায়ের সাথে তৈরি হয়নি। যাই হোক, কিন্তু ছেলে খুবই ভালো, পড়াশোনায় ভালো, সব চরিত্রে ভালো, তো ছেলেকে নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু একটা বিষয় বিবেকের বাবা মা দুজনেই খেয়াল করতে থাকে যে ছেলেটা আস্তে আস্তে কীরকম একটা চুপচাপ হয়ে যাচ্ছে। মানে নিজের পড়াশুনো ছাড়া, নিজের মানে বই পড়া ছাড়া ওর সোশ্যাল লাইফ বলে খুব একটা কিছু নেই। খুব বেশি বন্ধুবান্ধব নেই, 2-3টেই বন্ধুবান্ধব আছে। এবং বাকি যারা বন্ধুবান্ধব ছিল সেটা হচ্ছে ওর দিদা দাদুর বাড়ি, যেখানে ও ছোটো থেকে বড় হয়েছে, সেই পাড়ায় রয়েছে, তাদের সাথে হয়তো ফোনে যোগাযোগ হয়। সে অর্থে বন্ধুবান্ধব নেই, সেই অর্থে ওর কোনো কিছুর প্রতি বিশেষ যে ইন্টারেস্ট আছে তাও নয়, শুধুমাত্র নিজেরটুকু নিয়েও থাকে। এবার এই বিষয়টা আস্তে আস্তে বিবেকের বাবা মাকে একটু ভাবাতে লাগলো যে কেন এটা হচ্ছে। এবং ও যে সময়টুকু পড়াশুনো করতো সেই সময়টুকু তো বাড়িতে থাকবেই, সেটা স্বাভাবিক, কিন্তু তার বাইরেও ওকে যদি কোনো বন্ধুবান্ধব বলতো বা কোথাও হয়তো একটা খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে কি ফুটবল খেলা হচ্ছে, ও কিন্তু আগে এগুলো এনজয় করতো, ও খেলতে ভালোবাসতো। কিন্তু সেই খেলার জায়গাগুলোতেও কিন্তু ও আর যেত না, ও না করে দিত এবং চুপচাপ নিজের ঘরে বসে অনেক অনেক সময় কাটাতো। এবার প্রথম দিকে এই জিনিসগুলোকে নিয়ে বিবেকের বাবা মা খুব একটা চিন্তিত না থাকলেও পরবর্তী সময় কিন্তু ওনাদের এই বিষয়টা নিয়ে চিন্তা একটু বেড়ে যায়। ওনারা ভাবতে থাকেন যে ছেলেটা এরকম হয়ে যাচ্ছে কেন, ছেলে তো এরকম ছিল না। এবার প্রথম কিছুদিন ওনারা ভাবে যে এই দাদু দিদা চলে যাওয়াটা হয়তো মানতে পারেনি, কিন্তু যতই যাই হোক এগুলো তো মানুষের জীবনে আসা আসা যাওয়া, একটা বয়স্ক মানুষ, তিনি তার অনেক বয়স হয়েছিল, তিনি কষ্ট পাচ্ছিলেন, তার মারা যাওয়াটা অবশ্যই খুব মানে মেনে নেওয়ার মতো ব্যাপার না হলেও কোথাও গিয়ে তো সেটা একটা স্বাভাবিক বিষয় যে একটা মানুষ বৃদ্ধ হলে সে মারা যেতে পারে। কিন্তু যখনই ওকে এই বিষয়টা নিয়ে বিবেকের বাবা বা মা ওকে বোঝাতে যেত, ও না মানে খুব অদ্ভুত রকমভাবে রিয়্যাক্ট করতো এবং ও কিছুতে এটা মনে থেকে মেনে নিতে পারতো না যে ওর দাদু আর এই পৃথিবীতে নেই। এবং ও সবসময় বলতো যে না, দাদু আমার কাছেই আছে, দাদু পাশেই আছে, তোমরা কেউ আমার সামনে বলবে না যে দাদু নেই। ইভেন এই সেম কারণটার জন্য বিবেকের বাবা মা ওর দাদু দিদার ছবি তো ঘরে রেখেছিলই, কিন্তু ছবিতে কোনো মালা দিতে পারতো না, কারণ ওনার ছেলে বারণ করতো। মানে বিবেক বলতো যে না, কোনো ছবিতে মালা দেবে না। এবার এই বিষয়টা প্রথম দিকে স্বাভাবিকভাবে নিলেও আস্তে আস্তে বিবেকের বাবা মা বুঝতে পারে যে এই বিষয়টা যতটা স্বাভাবিক ওনারা ভাবছেন ততটা স্বাভাবিক নয়। তো এর ঠিক কিছুদিন পর থেকেই হঠাৎ করেই বিবেক নাকি ওর মা বাবাকে বলতে থাকে যে ওর প্রত্যেক দিন নাকি ওর সাথে ওর দাদুর কথা হয়। এবার প্রথম 1-2 দিন যখন এরকম কথাবার্তা বলেছে তো বাড়ি থেকেও কিছু বলেনি, ওর মা বাবা কেউ কিছু বলেনি, ভেবেছে যে দাদুর সাথে এত ভালোবাসা ছিল তো সেরকম জায়গা থেকে হয়তো এরকম কিছু বলছে। তো এরপরে যখন আর একদিন ও এরকম একই কথা বলে যে ওর সাথে ওর দাদুর কথা হয়, তো তখন ওর বাবা বলেছে যে দেখ, তোর সামনে একটা ইন্টারভিউ আছে, তো তুই সেটার প্রতি কনসেন্ট্রেট কর। তুই যেমন বলেছিলি যে তোর মানে দাদু তোকে এরকম বলেছিল তুই চাকরিটা পেলে খুব ভালো, তো তুই সেই চাকরিটার জন্য এত পড়াশুনো করলি, এত ভালো করে খাটাখাটনি করলি, তুই রিটেন ক্লিয়ার করলি, কিন্তু তুই যদি এখন এগুলো নিয়ে বেশি ভাবিস তাহলে কিন্তু তোর চাকরির ক্ষেত্রে প্রভাব পড়বে। তো বললো যে না না, আমি ওই দিকটা ঠিকঠাক রেখেছি, কিন্তু তোমরা কেউ বিশ্বাস করছো না, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমার সাথে আমার দাদুর কিন্তু প্রায় রোজই কথা হয়। এবার এই কথাগুলো যখন ওর মুখে 4-5 বার শোনে, তো তখন না ওর মায়ের একটু সন্দেহ হয়। তো ওর মা একদিন ওকে বিবেককে বলছে যে আচ্ছা কি বলছে, মানে কিভাবে কথা হয়, তুই কি মনে মনে কথা বলিস? তখন বলছে না, প্রত্যেক দিন রাতের বেলা দাদু আমার ঘরে আসে এবং আমার সাথে কথা হয়।
এবার দেখুন, একটা যদি খুব ছোট বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে যদি এরকম কোনো কথা বলে, তাহলে কিন্তু সবাই ভাবে যে, এটা ভাবতেই পারে যে বাচ্চাদের মন, তারা অনেক কিছু কল্পনা করে নেয়, তাদের অনেক ইমাজিনেশন পাওয়ার থাকে, বা সে হয়তো কি বলতে কি বুঝেছে, কি বলছে, হয়তো স্বপ্ন দেখেছে সেটাকে দেখা বলছে। কিন্তু যখন একটা 21-22 বছরের ছেলে, সে যখন একটা এরকম কথাবার্তা বলে না, তখন কিন্তু ব্যাপারটার মধ্যে যে কোনো ছেলে মানুষই আছে, বা ব্যাপারটা যে পুরোটাই হ্যালুসিনেশন, সেটা কিন্তু কেউ না চট করে বুঝতে পারে না। তো মা ব্যাপারটা একটুখানি সিরিয়াস হয়ে যান, এবং বিবেকের মা তখন বলে যে, তুই সব কি বলিস? বেশ কিছুদিন ধরে দেখছি তুই এরকম বলছিস যে তোর সাথে দাদুর কথা হয়, তোকে দেখেও বোঝা যাচ্ছে যে তুই আগের থেকে একটু বেটার আছিস, সেটা ভালো, তুই হাসি খুশি আছিস, কিন্তু দাদুকে তুই কি করে দেখতে পাস? তখনও বলছে যে, হ্যাঁ, আমার ঘরে রোজ দাদু আসে এবং এসে আমার মাথার কাছে দাঁড়ায়, এবং আমি অনেক কথা বলি, দাদু একটা দুটো কথা বলে, তারপরে দাদু চলে যায়। তো এই বিষয়টা যখন ও একাধিকবার বলে, তখন কিন্তু ওর মা বাবা দুজনেরই ব্যাপারটা একটু সন্দেহ হয়, এবং ভাবতে থাকে যে কেন এরকম ঘটনাগুলো ঘটছে। তো এই চিন্তা করেই একদিন বিবেকের মা বলে যে, আজ আমি তোর সাথে শোবো রাতের বেলা। তো বিবেক বলেছে, ঠিক আছে, তুমি শো, তুমিও তাহলে দেখতে পাবে দাদুকে। তো শুয়েছে ওর মা ওর সাথে, কিন্তু মানে সেদিন রাতে কিছুই হয় না। মানে ও যেটা বলেছিল যে ওর শোয়ে রাতের বেলা একটা ঠক করে আওয়াজ হয়, ওর দাদু মানে কি হতো, জুতো পরে ঘরের মধ্যে হাঁটতেন শীতকালে। তো সেই জুতো পরে দেখবেন প্রত্যেকটা মানুষেরই হাঁটার কিন্তু একটা নিজস্ব একটা রিদম থাকে, একটা স্টাইল থাকে। তো ওই জুতো পরে যখন হাঁটতে, সেই জুতোর একটা চপাত চপাত আওয়াজ হতো, একটা হাওয়াই চটি পরে হাঁটতো। তো ওই আওয়াজটা যখন হয়, তখন বিবেক বুঝে যায় যে ওর দাদু ওর ঘরে এসেছে। তো তারপরে ও নাকি দেখতে পায় এবং এরকম টুকটাক কথাবার্তা বলে। কিন্তু যেদিন ওর মা ওর সাথে শুরু, সেদিন কিন্তু কিছুই ঘটল না। এবং এভাবে যখন 3-4 দিন কেটে গেল এবং কিছুই দেখতে পেল না ওর মা, তো বিবেকের মা মনে মনে ভাবলো যে পুরোটাই ছেলের মনের ভুল। এবার একটা জোয়ান ছেলে, সে দাদু দিদা চলে যাওয়ায় কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ওনারা চাইছিল যে ও স্বাভাবিক হোক, ও স্বাভাবিক জীবনে ফিরুক, ও সবসময় ওই কথাগুলো ভাবা, ওই বিষয়টার মধ্যে থাকা। সেখান থেকে ওর বাবা মা চেয়েছিল যে বিবেককে একটু সরিয়ে আনতে। তো তারপরে মানে যখন দেখলো যে এরকম কিছুই হচ্ছে না, তো তখন ওর মা ভাবলো যে সত্যি এরকম কিছু হওয়া তো সম্ভব নয়, যে মানুষ একবার চলে যায়, তার পক্ষে তো আর সে তো আর সত্যি সত্যি এসে তার নাতির সাথে কথা বলবে, এটা এটা সম্ভব নয়। তো একদিন কি হয়েছে, আহ, বিবেক ওর নিজের ঘরে ঘুমোচ্ছে, আর বিবেকের বাবা মা অন্য ঘরে রয়েছে। এবার সেদিন কোনো একটা কারণে না ওর মায়ের কিছুতেই ঘুম আসছে না, এবং উনি শুধুমাত্র এইটাই ভাবছে, বিবেকের কথাটাই ভাবছে। তো তখন ওর মা না মানে বুঝতে পারে যে ছেলে একটা কারোর সাথে কথা বলছে ঘরে। এবার দেখুন, ছেলে বড় হয়েছে, তার বন্ধু বান্ধব থাকতে পারে, বা সে তার কোনো বিশেষ বন্ধু বান্ধবীর সাথে কথাও বলতে পারে রাতে, তো সেটা খুব স্বাভাবিক। তো ওর মা প্রথমে ভাবেন যে হয়তো ছেলে ফোনে কথা বলছে। কিন্তু যখন ওর মা একটু সন্দেহ হয় যে ঠিক আছে, ও ফোনেই কথা বলছে, তো এবং ওই যে বলেছিল যে রাতের বেলা ওর ঘরে দাদু আসে, তো ওর মা গেছে, মানে ঘরের ভিতরে ঢোকেনি, বাইরে থেকেই শুনতে পাচ্ছে যে ওর দাদুর সাথে যেভাবে কথা বলতো, যে তুমি ঠিক আছো কি না, তুমি খেয়েছো কি না, এরকম নানান কথাবার্তা বলছে। এবং ওর মা তখন বুঝতে পারে যে ছেলে এভাবে ঘরের ভিতরে ওই দাদুর উদ্দেশ্যেই কথা বলছে। কিন্তু ওর মা ওর সাথে 4-5 দিন শুয়েছে, তো উনি খুব ভালো মতোই জানেন যে এরকম কোনো ঘটনা ঘটে না, এরকম কোনো ঘটনা ঘটা সম্ভবও নয়। তো ওর মা না অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পরে যখন ওনার মনে হয় যে না, এভাবে তো ছেলেটা আস্তে আস্তে মানে মানসিক দিক থেকে একটা মানসিক রুগী হয়ে যেতে পারে, তো এই কথা চিন্তা করে ওর মা যখন দরজাটা ঠেলে, মানে দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল না, বাট এমনি ভেজানো ছিল, যখন ঠেলে ঘরে ঢোকে, শীতকাল, এসি চলছিল না, তো সেই জন্য দরজাটা ভেজানো ছিল, তো ঠেলে যখন ঘরে ঢুকেছে, তখন ওর মা দেখে যে ছেলে বিছানার উপরে বসে রয়েছে। সেটা ঠিক আছে, ঘরে একটা টিমটিম করে নাইট ল্যাম্প জ্বলছে, কিন্তু জানলা যেটা যেহেতু শীতকাল ভেজানো ছিল, ওর মা খেয়াল করলেন, উনি কিন্তু চোখে কিচ্ছু দেখতে পাননি। উনি, বিবেকের মা এটাও দেখেনি যে সত্যি সত্যি তার বাবা এসে ছেলের ঘরে দাঁড়িয়ে রয়েছে বা কথা বলছে, এরকম কিছু নয়। কিন্তু ঠিক পিছনে যে একটা জানলা ছিল, সেই জানলাটায় কোনোখানে কিছু নেই, একটা ঠাং করে আওয়াজ হয়ে জানলার পাল্লাটা নড়ে, মানে নড়ে একটু কেঁপে উঠলো, কেঁপে উঠে আবার থেমে গেল।
এবং সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বিবেক লাইট জ্বালিয়ে বলছে, তুমি এভাবে এলে, দেখো দাদু ঘাবড়ে গিয়ে চলে গেল, তুমি যদি আমাকে আগে বলে রাখতে তাহলে আমি দাদুকে বলে রাখতাম, দাদু ভয় পেয়ে গেল তুমি চলে এলে বলে। এবার ওর মা না হতভম্ব হয়ে গেছে, মানে উনি ভাবছেন উনি কি দেখলেন। ওনার মনে হলো, মানে উনি কিন্তু চোখে কোনো ছায়া মূর্তি বা ওনার নিজের বাবাকে দেখেছে তা কিন্তু নয়, জাস্ট ওনার মনে হলো যে ঠাং করে কিছু একটা লেগে জানলা দিয়ে চলে গেল, যেটা হওয়ার কথা নয়, কারণ ছেলে কিন্তু, মানে বিবেক তখন কিন্তু খাটের উপরেই বসেছিল। এবার উনি কিছু বুঝতে পারছেন, উনি বলছেন যে তুই এটা কি বলছিস, তুই বারবার এই কথা বলিস, আমি তোর সাথে কদিন শুলাম, আমি তো কিছু দেখলাম না, তুই কার সাথে কথা বলছিস, তুই দাদুর সাথেই কথা বলছিলি? তো বলছে হ্যাঁ আমি দাদুর সাথে কথা বলছিলাম। এবার এই করে না ওর মা মানে বুঝতে পারে যে ছেলে একটা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। তো উনি প্রচুর কিছু করে, মানে বিবেক যেটা লিখেছে যে ওর মা অনেক জায়গায় ওকে নিয়ে যায়, অনেক কিছু করে, বাড়িতে পুজো আর্চা করায়, কিন্তু কোনো কিছুতেই না, মানে ওই যে ওর ভিতরে যে যেটা চলছিল বা ওই যে ওর দাদু বারবার ওর কাছে আসতো, সেই জিনিসগুলো কোনোভাবেই কমছিল না। এবার বিবেক যখন বুঝতে পারলো যে ওর মা বাবা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছেন, মানে ইভেন ওনারা ঠাকুরমশাই ডেকে এটাও দেখিয়েছিল যে ওর মানে দাদু যখন মারা গেছে তখন কোনো দোষ পেয়েছে কিনা, তো উনি বলেছেন না কোনো দোষ টোষ কিছু পায়নি, ঠিক আছে। ইন দ্য মিন টাইম যেটা হলো, ওর ইন্টারভিউটা খুব ভালোভাবেই দেয় এবং ও চাকরিতে সিলেক্ট হয়ে যায়। এবার চাকরিতে সিলেক্ট হওয়ার পরে ওকে 3 মাসের জন্য চেন্নাইতে একটা ট্রেনিংয়ে পাঠায় ওর কোম্পানি থেকে। ও যেখানে আর কি চাকরি পায় সেখান থেকে ওকে প্রথম 3 মাসের জন্য ট্রেনিংয়ে পাঠায়। এবার বিবেক চলে গেছে। এবার ওর মা বাবার তো খুব চিন্তা যে ছেলে এই একটা ডিপ্রেশনের মধ্যে ছিল, তার মধ্যে থেকে একটা নতুন জায়গায় গেছে, সব কিছু ঠিকঠাক মতো মানাতে পারবে কি না, খাওয়া দাওয়া সাউথে একটা অসুবিধে থাকে। তো বিবেক চাকরি পাওয়ার পরে ও খুব আর কি স্বাভাবিক একটা জিনিসই দেখায়, এবং রোজ রাতে যে ওর সাথে ওর দাদুর কথা হয় বা আসে, সেটা কিন্তু বিবেক মানে পরের দিকে ওর বাবা মায়ের কাছে চেপে দিত, কারণ ও বুঝতে পারতো যে ওর বাবা মা এই বিষয়টা নিয়ে খুব ওরিড আছে। হুম, যাই হোক, তো ও চেন্নাইতে গেছে, গিয়ে কাজকর্ম শুরু করেছে। এবার এই যে ব্যাপারগুলো ঘটছিল, এই ব্যাপারগুলো ঘটার পিছনে কিন্তু একটা কারণ ছিল, যে কারণটা বিবেক ছাড়া আর কিন্তু কেউ জানতো না সেই সময়, মানে ও কাউকেই বলেনি, কারোর সাথেও কথাটা শেয়ার করেনি। এবার আপনারাও ভাবছেন যে হঠাৎ করে ব্যাপারটা কি হলো, সেটা কি সত্যি ওর মনের ভুল ছিল, সত্যি কি ও ডিপ্রেশনে গেছিল, চলে গেছিল বলে ওর দাদুকে রোজ রোজ দেখতো? অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তার নয়, সত্যি সত্যি কিন্তু ওর দাদুর আত্মা ওর ঘরে আসতো, প্রত্যেক রাতেই প্রায় আসতো। আর এই যে আসতো আত্মা, তার পিছনে কিন্তু একটা কারণ ছিল, সেই কারণটাও কাউকে বলেনি। এবার সেই কারণটা বেরিয়ে এলো কি করে, বা এই বিষয়টা মানে ওর মনে হলো কি করে, সেটা এবার আমি আপনাদেরকে বলি, যেটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আপনারা যারা চেন্নাই গেছেন বা মানে গোয়া বলুন, চেন্নাই বলুন, এই সব দিকগুলোয় তামিলনাড়ুতেও কিন্তু অনেক চার্চ আছে, ওখানকার অনেক মানুষ কিন্তু খ্রিস্টান ধর্মে দীক্ষিত, তো ওখানে প্রচুর চার্চ আছে। এবার ও যখন চেন্নাইতে যায়, ট্রেনিং করছে, কাজকর্ম ভালো মতো চলছে, তো ওখানে ওর একটা দুটো বন্ধু হয়, তারাও ট্রেনিংয়ে গেছে, তো সেখানে তারা হচ্ছে ওখানকার লোকাল। এবার ওকে বলেছে যে চল, আমাদের এখানে খুব সুন্দর চার্চ আছে, তো তুই চার্চে তুই চ, তোর ভালো লাগবে। এবার সত্যি কথা বলতে কি, বাড়ি থেকে প্রথম এত দূরেও এসেছে, এবার ওরও একটু বোর্ড লাগতো, তো ও ভাবলো যে ঠিক আছে চলে যাই চার্চে। এবার ও যখন একদিন চার্চে যায়, তো সেখানে গিয়ে ওখানে চার্চের যিনি ফাদার থাকেন, তো সেই ফাদার ওকে মানে সবাইকেই আর কি ওই হোলি ওয়াটার ফাটার দিয়েছে, যে ওই বাতাসা টাইপের যে একটা প্রসাদ মতো দেয়, ওগুলো দিয়েছে, দেওয়ার পরে ওকে বলছে তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তো দাঁড়িয়ে গেছে, তো ওকে বলেছে যে তোমার সাথে আমি একা কথা বলবো। তো ওই চার্চের মধ্যেই একটা অফিস মতো ঘর ছিল, তো ওকে ডেকেছে, তো ফাদার ডেকেছে, ও গেছে, ওকে বলেছে তুমি বসো, ও বসেছে। বসার পরে মানে ওই ফাদার ওকে দেখে বুঝতে পেরেছিল নাকি মানে উনি কোনো মহান শক্তিধর কোনো মানুষ ছিলেন সেটা ও জানে না। ফাদার ওকে কোনোখানে কিচ্ছু আর জিজ্ঞেস করেনি, ওকে শুধু দু একটা টুকটাক কথা জিজ্ঞেস করেছে, ওর বাড়ি কোথায়, কবে থেকে ও এখানে আছে, চার্চ কেমন লাগলো, সব টুকটাক ওকে প্রথমে খুব ক্যাজুয়াল কথাবার্তা জিজ্ঞেস করে। এবং ঠিক তার পর মুহূর্তেই ওই ফাদার কোনোখানে আর কোনো প্রশ্ন ওকে করেনি, মানে ওর দাদু সম্পর্কে বা ওর দিদার সম্পর্কে, ওর মা বাবা সম্পর্কে কোনো প্রশ্ন করেনি, ডাইরেক্ট ওকে বলছে যে
তুমি তোমার দাদুর যে জিনিসটা তোমার কাছে রেখে দিয়েছো সেটা কিন্তু তুমি ঠিক করোনি। তুমি নেক্সট যেদিনই বাড়ি যাবে, গিয়েই কিন্তু তুমি তোমার দাদুর যে জিনিসটা তোমার কাছে ওই বাড়িতে, তোমার বাড়িতে তুমি লুকিয়ে রেখে দিয়েছো, সেটাকে কিন্তু তুমি একটা পরিষ্কার নতুন কাপড় হলেই ভালো হয়, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে করে নিয়ে কোনো বহমান নদী, সেটা গঙ্গা নদী হতে পারে বা অন্য কোনো নদী হতে পারে, তুমি সেই নদীর জলে ফেলে দেবে। কারণ তুমি যে জিনিসটা তোমার দাদু তোমার কাছে রেখে দিয়েছো সেটার জন্য কিন্তু তোমার দাদুর মুক্তি হচ্ছে না। এবং তুমি যে জিনিসটাকে ভাবছো যে ঠিক করেছো, বা তুমি যে ভালোবাসার টানে তোমার নিছক একটা ছেলে মানুষের জন্য তুমি যে কাজটা করেছো, সে কাজটা কিন্তু খুব একটা ঠিক কাজ নয়। এবং তুমি এই জিনিসটা রেখেছো বলেই তোমার দাদুর আত্মার কিন্তু শান্তি হচ্ছে না। এবং তুমি হয়তো ভাবছো যে তুমি তাকে প্রত্যেক দিন দেখতে পাচ্ছ, তুমি তার সাথে টুকটাক কথা বলছো, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না যে এই যে জিনিসটা তুমি ওনার আটকে রেখে দিয়েছো তার জন্য কিন্তু ওনার কষ্ট হচ্ছে। উনি যদি মুক্তি পেয়ে যায়, দেখবে তোমার মনেও যে সবসময় একটা অশান্তি চলে, তুমি ডিপ্রেস থাকো, তোমার মধ্যে মাঝে মাঝে একটা অ্যাংজাইটি আসে, সেগুলো কিন্তু সেখান থেকেও কিন্তু তুমি মুক্তি পাবে। তা আমি তোমাকে বারবার বলছি, তুমি যে জিনিসটা তোমার দাদুর রেখে দিয়েছো সেটাকে কিন্তু তুমি আর তোমার কাছে রেখো না, এটা ঠিক নয়। এবার এই কথাগুলো যখন বিবেক শোনে না, ও হতভম্ব হয়ে যায়। তার কারণ হচ্ছে, যে জিনিসটা ওর দাদুর রেখে দিয়েছিল সেটা ও ছাড়া বাড়ির কেউ জানে না। এবং ও যখন রেখেও ছিল তখনও ওই ঘরে ও ছাড়া আর কেউ ছিল না। ফলে অন্য কারোর দেখা বা ব্যাপারটা জানার কোনো চান্সই নেই। কিন্তু বিবেক বুঝতে পারলো না যে ওই ফাদার কি করে জানলেন। এবং সেই মুহূর্তে এতটাই হতভম্ব হয়ে যায়, এতটাই ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় যে ও শুনে মাথাটা নেড়ে ওখান থেকেও বেরিয়ে আসে। ও ফাদারকে উল্টে জিজ্ঞেসও করেনি যে আপনি এটা কি করে জানলেন বা আপনি এটা কেন বলছেন। ও ফার্দার কোনো কোশ্চেন করেনি, ও চলে আসে। এরপরে ও 3 মাসের ট্রেনিংটা শেষ হয়ে ওকে একবার বাড়ি আসতে হয়। এবার ও যেদিন বাড়ি আসছে সেদিনও মনে মনে ভাবছে যে আমি কি করব। এবার আপনাদের মনেও হয়তো প্রশ্ন এসেছে যে এমন কি জিনিস ও দাদুর রেখে দিয়েছিল যেটার জন্য দাদুর মুক্তি হচ্ছিল না। এবার আমি আপনাদেরকে বলি ও কি করেছিল। ওর দাদু যেদিন মারা যায় সেদিন ও যখন শুনতে পারে যে ডাক্তারও বাড়িতে এসে বলে দেয় যে হ্যাঁ উনি এক্সপায়ার করে গেছেন, তখন ওর প্রচণ্ড খারাপ লাগে। এবং ওই ঘটনার মানে ওর দাদু মারা যাওয়ার ঠিক 2 দিন আগে ওর দাদু ওকে কি হয়েছিল, ওর দাদুর না মানে একদম যে কনিষ্ঠ যে আঙুলটা থাকে মানুষের, তো বাঁ হাতের যে কনিষ্ঠের যে আঙুলটা, সে আঙুলে একটা জায়গায় ওনার একটু সমস্যা হয়েছিল। তো সেই জন্য ওই আঙুলের নখটা উনি কাটতে পারছিলেন না। এবার ওইখানটা একটুখানি কোনা করে ওনার ব্যথা ছিল। এবার ঘটনা যেটা ঘটে, মানে ওর দাদু মারা যাওয়ার 2 দিন আগে ওকে বলেছিল যে ব্যথাটা কমে গেছে, একটু নখটা কেটে দিবি। তো ও তখন কোনো একটা কাজে বিজি ছিল বা কিছু একটা ও করছিল, তো ও বলে যে ঠিক আছে এখন আর কাটছে, আমি কালকে কেটে দেবো। এবার পরের দিনও ওর কিছু একটা কলেজে কাজ ছিল, তো কলেজ বেরিয়ে যায়। আর এই কলেজ বেরিয়ে যাওয়ার পরের দিন ওর দাদু মারা যায়। এবার ওর দাদু যখন মারা যায় তখন ওর তো খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, কিন্তু সাথে সাথে মনে পড়ে যে আরে দাদু তো আমাকে বলেছিল দাদুর কেনো আঙুলের নখটা কেটে দিতে, আমি তো কেটে দিইনি। এবার ও ভাবে যে আরে দাদু খারাপ ভাববে আমাকে, দাদু আমাকে শেষ একটা জিনিস বলেছে আমি সেটা করতে পারলাম না। এইটা ভেবে ওর প্রচণ্ড খারাপ লাগে। এবং যখন ওর দাদু মারা যায় একটা মুহূর্তের জন্য ওই ঘরে একা ছিল। ওর বাবা মা ডাক্তারকে এগোতে গেছে, কি একে ওকে ফোন করছে। তো সেই মুহূর্তে ও ঘরে আসে এবং দাদুর ওই কেনো আঙুলের নখটাও কেটে দেয়। এবং ও তখন এতটাই মানে কি বলবো শ্যাটার্ড হয়ে যায়, এতটাই দুঃখে শোকেও মানে একদম কাতর হয়ে পড়ে। ওই নখটা যে ও কেটে ফেলে, কাটার পরেও ভাবছে যে একটু পরে দাদুকে নিয়ে যাবে, তার ক্রিয়াদি হবে। তো ভাবছে যে তাহলে আমি নখটা কি করব, নখটা কি আমি বাইরে ফেলে দেবো। এই কথা চিন্তা করে ও কি করে একটা কাগজের মধ্যে নখটাকে রেখে দেয়, রেখে ওর বইয়ের যে তাক ছিল সেই তাকের মধ্যে গুজে রেখে দিয়েছে। এবার ওই একটা নখ ও হয়তো কয়েক সেকেন্ড লেগেছে ওর কাটতে, এবং ওই যে একটা কাগজের মধ্যে করে গুজে ও যে বইয়ের টেবিলে রেখে দেয় সেটা কিন্তু কারোর চোখে আসে না।
তারপরে ওর দাদুকে নিয়ে যাওয়া হয়, পারলৌকিক সমস্ত কাজকর্ম হয়, মিটে যায় সব কিছু। কিন্তু ওই নোকটার কথা কিন্তু কেউ জানতেও পারলো না এবং বিবেকও কাউকে জানায় না। এবার তারপর থেকেই, তার কিছুদিন পর থেকেই ও দেখছে যে ও দাদু ওর ঘরে আসছে, সে কীরকমভাবে তাকিয়ে থাকে, মানে কথা বলা বলতে ও যেটা বলেছে যে ও নিজে অনেক কথা বলতো, কিন্তু ওর দাদু ওর দিকে খুব মানে মায়াপূর্ণ দৃষ্টিতে তাকাতো, মানে মুখ দিয়ে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে হ্যাঁ না এসব বোঝাতো, মানে কথা বলা বলতে যেরকম বোঝে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। আর ও কিন্তু ওর দাদুকে সত্যি সত্যি নিজের চোখে দেখতো ওর ঘরে এসে উপস্থিত হয়েছে মৃত্যুর পরে। এবার ও যখন এই বিষয়গুলোকে নিয়ে ভাবে, ওর মনে হয় যে না, ফাদার যখন বলেছে তাহলে আমার সত্যি হয়তো ফেলে দেওয়া উচিত। এবং ফাদারের একটা কথা খুব কানে লাগে যে তোমার দাদু কিন্তু মুক্তি পাচ্ছে না, তার কিন্তু মুক্তির দরকার। তুমি ওই জিনিসটা আটকে রেখে নিজেকে যে ওই মায়ার বন্ধনটাকে যে তুমি রেখে দিয়েছো, সেই বন্ধনটা কিন্তু আজও রয়ে গেছে। তুমি তার শরীর থেকে ওই নখের জিনিসটা কেটে, মানে উনি কিন্তু এতটা ডিটেলে বলেন, উনি বলছে তুমি তো যে জিনিসটা রেখেছো সেই জিনিসটা কিন্তু মায়ার বন্ধনে ওনাকে আবদ্ধ করে আজও রেখেছে, তুমি জিনিসটাকে ফেলে দাও। তো মনের সাথে অনেক যুদ্ধ করে, প্রথমে ভাবে যে না ওরকম কিছু করবে না, তো তারপরে মনের সাথে অনেক যুদ্ধ করে ও ডিসিশন নেয় যে ঠিক আছে আমি ওটা ফেলে দেবো। বাড়িতে আসে, এসে একটা পরিষ্কার কাপড়ে ওই নোকটাকে রেখে ও সত্যি সত্যি গিয়ে ফেলে দিয়ে আসে। এবং যেটা ও লিখেছে ইমেলে, যে ফেলে দিয়ে আসা 24 ঘন্টার মধ্যে ও বুঝতে পারে, মানে ও এতদিন একটা ঘোরের মধ্যে ছিল। মানে হয় না যে মানুষ একটা সময় পরে রিয়ালাইজ করতে পারে যে আমি ওই সময় কি ভুল করেছি, বা ওই সময় আমি কত বোকামি করেছি, একটা হয় না মানুষের রিয়ালাইজেশন, ওর কিন্তু সেই জিনিসটা হয়। এবং ও বুঝতে পারে যে ওই ফাদার যদি ওকে না বলতো তাহলে হয়তো ওটা ও আজীবন রেখে দিত, এবং ওটা খুব যত্ন করেও রেখেছিল। এবং ওই দিনের পর থেকে ও কোনোদিনও আর ওর দাদুকে সত্যি সত্যি দেখেনি ওর ঘরে। বা ও যে চেন্নাইতেও গেছিল, সেখানে ও মানে একটা যেখানে যে ঘরে থাকতো সেই ঘরেও কিন্তু ওর দাদুকে দেখতো, অতটা কথা হতো না কিন্তু ও দেখতো। সেই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবং ও বুঝতে পারলো যে ও এবার সবার থেকে যেমন একটা আলাদা হয়ে গেছিল, সোশ্যাল ব্যাপার বলে ওর মধ্যে কিছু ছিল না, কারোর সাথে ওর কথা বলতে ভালো লাগতো না, সেই জিনিসগুলো যেমন আমার আস্তে আস্তে ঠিক হতে লাগলো। এবং ওর নিজে মনে হলো যে ও আস্তে আস্তে যেন আর 5টা স্বাভাবিক ছেলেমেয়ের মতো হয়ে যাচ্ছে। এবং এই ঘটনার অনেক পরে ওই পুরো বিষয়টা ওর বাবা মায়ের সাথে শেয়ার করে, এবং ওর বাবা মা পরে বলে যে তুই খুব ভালো করেছিলি যে ফাদারের কথা শুনে ওটা তুই ফেলে দিয়েছিলি, নাহলে মানে ওনার তো মুক্তি হতোই না, প্লাস এই বিবেকও কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকেও কিন্তু ও নিজেকে বাঁচাতে পেরেছে। তো এটাই বলার যে যতই মানে ভালোবাসার মানুষকে কেউ তো ওভাবে ছাড়তে চায় না, কিন্তু এই ধরনের তার শরীরের নখ বলুন বা চুল বলুন, এই ধরনের কখনো কোনো কিছু কিন্তু ওইভাবে নিজের কাছে ইচ্ছাকৃতভাবে রেখে দেওয়াটা ঠিক নয়। এটা কিন্তু উভয়েরই ক্ষতি করে। তো এটাই বলার ছিল, মানে এটা খুবই মানে ইমোশনাল একটা ঘটনা। আর এরকম ঘটনা যে ঘটে সেটা হয়তো এই ঘটনাটা না পেলে আমি নিজেও বুঝতে পারতাম না। তো এটাই ছিল আজকের প্রথম ঘটনা। এবার চলে যাব আমি সরাসরি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটি হুগলির চুঁচুড়া থেকে শতাব্দী রুদ্র লিখে পাঠিয়েছেন। উনি যেদিন ইমেলটা করেছেন ঘটনাটা ঠিক তার আগের দিনের, এবং এই ঘটনাটাও একটা অদ্ভুত টাইপের ঘটনা। এবং ঘটনাটা লেখার পরে উনি জিজ্ঞেস করেছেন যে কেন ওনার সাথে হঠাৎ করে এরকম হলো। তো অবশ্যই আমি আপনাদেরকে ঘটনাটা বলবো, আপনারা প্রত্যেকে শুনুন, এবং যদি আপনাদেরও কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো শতাব্দীরই জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলের ঘটনা নিয়মিত শোনেন এবং ওনাদের খুব ভালো লাগে। তো উনি ভাবতেন যে আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনে যে ওনার সাথে এরকম কখনো কোনো ঘটনা ঘটেনি, কোনো ভৌতিক কিছু উনি দেখেননি। এবং হঠাৎই ওনার সাথে যেদিন ইমেলটা করেন ঠিক তার আগের দিন এরকম একটা বিষয় হয়। আচ্ছা, এবার উনি যেটা জানিয়েছেন সেটা হলো যে 2023-এর 1 জানুয়ারি ওনার বাবা পরলোক গমন করেছিলেন। এবার ওনার বাবা যখন মারা গেছিলেন তখন ওনার বয়স ছিল 72। হার্টের একটা প্রবলেমের জন্য উনি মারা যান। এবং মারা যাওয়ার পরে যেরকম নিয়মকানুন থাকে, শ্রাদ্ধানুষ্ঠান করা, পারলৌকিক কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু হয়ে যায়। এবং এরপরে যেহেতু 2023-এর 1 জানুয়ারি ওনার বাবা মারা গেছিলেন, 2024-এ ওনারা কিন্তু বাৎসরিকের কাজও কিন্তু একদম ঠিকঠাকভাবে যেরকম নিয়ম রীতি রয়েছে
সেভাবেই পালন করেন। এবার আমরা অনেক সময়ই জানি, এটা আমরা অনেক সময় শুনে থাকি, যে একটা মানুষ মারা যাওয়ার পরে যে ১৩টা দিন থাকে, মারা যাওয়ার দিন থেকে যে ১৩ দিন, সেই ১৩ দিন অবধি কিন্তু এটা ধরে নেওয়া হয় যে তার যে আত্মা রয়েছে সেই আত্মা আশেপাশে ঘুরে বেড়ায়। তারপরে সাধ্য শান্তি মিটে গেলে সেই আত্মারও মুক্তি হয়ে যায়। এবারে এই চিন্তা ভাবনাটা ওনার মধ্যেও ছিল। তো স্বাভাবিকভাবেই উনি ভেবেছিলেন যে ওনার বাবা যে মারা গেছেন তিনি শান্তি পেয়েছেন, তার মুক্তি হয়ে গেছে। কিন্তু বিষয় হলো যে এর পরেও ইনি মানে এই শতাব্দীদি মাঝে মাঝে ঘুমের সময় স্বপ্নে মানে ওনার ঠাকুমা, ওনার বাবা, ওনার দিদি অর্থাৎ যারা যারা মারা গেছেন তাদেরকে উনি স্বপ্নে দেখতে পেতেন। এবার দেখুন, অনেক সময় আমরা পুরনো কথা যখন ভাবি বা নিজেদের জীবনের কথাগুলো যখন ভাবি, তখন সেখানে এমন অনেক মানুষ থাকেন, অনেক কাছের মানুষ থাকেন, যারা হয়তো সেই সময় বর্তমানকালে আমাদের মধ্যে উপস্থিত থাকে না। তো তাদের নিয়ে আমরা যখন ভাবনা চিন্তা করি, তো তাদেরকে নিয়ে আমরা স্বপ্নও দেখতে পারি। তো এটাও একটা খুব অস্বাভাবিক বিষয় তা নয়। এবার যেদিনকার ঘটনা সেদিন আর কি উনি ব্রেকফাস্ট করেন, এবং ব্রেকফাস্ট করার পরে ওনার মনে হয় যে উনি একটুখানি বাইরে যাবেন, বাইরে বেরোবেন, কোনো কাজে হোক বা এমনি হোক উনি একটু বাইরে বেরোবেন। এবার এটা যখন ওনার মনে হয়, তারপরে ওনার মনে হলো যে ঠিক আছে, একটুখানি সময় মোবাইলে একটু সময় কাটাই, তারপরে রেডি হয়ে আমি বেরোবো। এবার যেই সময় ওটা ওনার মনে হয় সেই সময় উনি বেডে বসেছিলেন। বেডে বসে উনি ইউটিউবে কিছু একটা দেখছিলেন এবং ওনার প্ল্যান ছিল যে একটু পরে উনি রেডি হয়ে বাইরে যাবেন। এবারে যখন উনি মোবাইলে ইউটিউব নিয়ে ছিলেন, তো সেই সময় ওনার মনের মধ্যে না হঠাৎ করেই কিছু চিন্তাভাবনা চলে আসে, যেটা হয় এক এক সময় মানুষ একা থাকলে বা একা যদি নাও ঘরে থাকে, অনেক সময় মানুষের মনের মধ্যে অনেক কিছু চলে এবং সেই সমস্ত কিছু চিন্তা করে উনি খুব ইমোশনাল হয়ে পড়েন এবং ইমোশনাল হয়ে উনি খুব কান্নাকাটি শুরু করে দেন। আচ্ছা, এখানে বলি, যেটা উনি লিখেছেন যে উনি কিন্তু সেই সময় বাড়িতে একা ছিলেন। উনি কান্নাকাটি করতে থাকেন এবং মনটা ওনার এতটাই ভারাক্রান্ত হয়ে ওঠে, এতটাই ওনার মনটা খারাপ হয়ে যায়, তো সেই জন্য ওনার ওই যে বাইরে যাওয়ার যে একটা মনে হয়েছে যে একটু বাইরে যাই, সেই বাইরে যাওয়ার ইচ্ছেটাও চলে যায় এবং কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু করার ওনার কোনো ইচ্ছে থাকে না। কিন্তু সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠেছিলেন, উনি চ্যামোমাইল টি খেয়েছিলেন, যেটা মানুষকে খুব রিল্যাক্স করে। তো মানে উনিও ভাবলেন যে আমি এই চাটা খেয়েছি, খুব রিল্যাক্স করব, তো সেরকম কিছু তো হলো না, তো ওনার মনটাই উল্টে ভারাক্রান্ত হয়ে গেল। এবার সেই মুহূর্তে ওনার হঠাৎ করে খুব ঘুম পাওয়া শুরু হলো। এবার উনি ভাবলেন যে উনি ওরকম একটা রিল্যাক্সিং টি খেয়েছেন, তো এরপরে হয়তো ওনার স্বাভাবিকভাবেই ঘুম পেয়ে গেছে, মনটাও ভালো নেই, কান্নাকাটিও করেছেন। তো তারপরে উনি ভাবলেন যে ঠিক আছে, আমি তাহলে একটুখানি শুয়ে নিই। তো এবার যেটা হলো, উনি শুয়ে পড়েন। এবার শুয়ে পড়ার সময় মানে একটা মানুষ দিনের বেলা সে যদি ফট করে শুয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তার অত জোর ঘুম চলে আসে না, এটাই স্বাভাবিক। তো উনি যখন ওরকম শুয়ে পড়েছেন, তখন উনি আধা ঘুমের মধ্যে রয়েছেন, আধা জাগা রয়েছে, ঠিক আছে। এবং সেই অবস্থায় ওনার মনে হয় যে ওনার বেডের পাশে কেউ এসেছে এবং কেউ যেন ওনার রুমটায় ঢুকেছে, এবং এইরকম একটা একটা মানুষ যে ঢুকেছে ওনার বেডের পাশে এসে দাঁড়িয়েছে, এরকম কিছু একটা স্ট্রং ফিলিংস কিন্তু ওনার মনে আসে। দিনের বেলা কিন্তু সময়টা হচ্ছে 11:30 থেকে 12:30 এই টাইমের মধ্যে কিন্তু ওনার সাথে ঘটনাটা ঘটে। এবার এই যে ওনার ফিল হলো যে কেউ এসে ওনার বেডের কাছে এসে দাঁড়ালো, সেই সময় কিন্তু উনি পাশ ফিরে শুয়েছিলেন এবং এই ফিলটা যখন ওনার আসে সেই মুহূর্তে উনি পাশ ফিরে শোয়া থেকে উনি সোজা হয়ে শোন, যে দেখবার জন্য যে কে এলো। দেখুন, উনি ঘরে একা ছিলেন, তো ফট করে কেউ ওনার ঘরে ওনার বেডের কাছে চলে আসবে এটা হওয়া সম্ভব নয়, সেটা কিন্তু উনিও জানেন। কিন্তু তাও ফট করেই তো আর মানুষের মনে খুব মানে উদ্ভট চিন্তা আসে না, ভাবলো যে কে এলো বা কী ব্যাপারটা হলো, তো উনি একটুখানি সোজা হয়ে শুয়েছেন এবং স্বাভাবিকভাবেই উনি বুঝতে পারেন যে কেউই আশেপাশে নেই। এইবারে এই মুহূর্ত থেকে ওনার একটা অদ্ভুত ফিলিংস হওয়া শুরু হলো, যেটা কিন্তু মানে খুব একটা নর্মাল নয়। সেটা হচ্ছে যে উনি তো আধা ঘুম আর আধা জাগরণের মধ্যে ছিলেন, কিন্তু উনি যখন স্পষ্টভাবে দু চোখ খুলে তাকানোর চেষ্টা করতে লাগলেন, উনি খেয়াল করলেন যে উনি কোনোভাবেই চোখটা খুলতে পারছে না। এবং যখন
একটা মানুষ চেষ্টা করে চোখটা খুলে তাকানোর, এবং সে যখন তাকাতে পারে না সেভাবে, তো অবভিয়াসলি সে খুব চেষ্টা করবে যে আমি ভালো করে চোখটা খুলে তাকাই। কিন্তু ওনার মানে সেই মুহূর্ত থেকে ওনার ফিলিংস এলো যে কেউ যেন জোর করে ওনার চোখ দুটোকে আটকে রেখেছে, মানে ওনার চোখের পাতাটা খুলতে দিচ্ছেন না। উনি প্রচণ্ড চেষ্টা করছেন, বাট উনি কিছুতেই চোখের পাতা খুলতে পারছেন না। অথচ উনি যে প্রচণ্ড ঘুমের মধ্যে ছিলেন, একদম গভীর ঘুমে চলে গেছিলেন, সেটা কিন্তু একেবারেই নয়। এবং ওনার মনে হচ্ছিল যে উনি ঘুমোতে চাইছেন না, কিন্তু কেউ যেন ওনাকে জোর করে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই অবস্থায় উনি কিন্তু আবার পাশ ফিরে শুয়ে পড়লেন। এবার তো ওনার কিছুটা মনে হচ্ছে যেন ঘুম ঘুম চলে এসেছে, এবং উনি দেখছেন যে ওনার রুমের যে জানলা রয়েছে সেদিকে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে, এবং ওই রুমের জানলার কাছে যিনি দাঁড়িয়ে রয়েছেন ওনার মনে হলো ঠিক ওনার মানে ওনার বাবার মতো দেখতে, পিছন থেকে ওনার বাবাকে দেখলে যেরকম লাগতো ঠিক সেরকম কেউ একজন মনে হলো ওনার মানে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। এবং যিনি এসেছেন সে জানলার দিকেই ফেস করে দাঁড়িয়ে আছেন। আর এই দিদি শুধুমাত্র তার পিছন থেকে ওনাকে দেখতে পাচ্ছে। যেমন মানে উনি ওনার বাবা যেরকমভাবে ঘরের মধ্যে থাকতেন ঠিক সেরকমভাবেই উনি কাউকে যেন মনে হচ্ছে ওই ঘুমের মধ্যে ওনার জানলার কাছে পিছন করে তাকিয়ে রয়েছে। এবার উনি এই জিনিসটা যখন ঘুমের মধ্যে দেখতে পাচ্ছে, ওই আধা ঘুম আধা জাগরণের মধ্যে, তখন তো উনি খুব চেষ্টা করছে ভালো করে চোখ খুলে দেখার যে আমি কি সত্যি, মানে উনি ভাবছেন যে আমি কি সত্যি মানে বাবাকেই দেখছি। খুব স্বাভাবিকভাবে এটা ওনার মনে আসারই কথা। তো উনি যখন জোর করে চোখটা খোলার চেষ্টা করছেন, হাজার গায়ের জোর দিচ্ছেন যে আমি এবার চোখটা খুলবই, মানে ওনার মাথা কিন্তু কাজ করছে ঠিক মতো। বাট সমস্যা যেটা হলো যে উনি কোনোভাবেই মানে গায়ের জোর লাগিয়েও শত চেষ্টা করে উনি ওনার চোখ কিছুতেই খুলতে পারলেন না। মানে ওনার মনে হচ্ছিল যেন ওনার চোখ দুটোকে কেউ আঠা দিয়ে একদম মানে খুব জোরালো আঠা দিয়ে আটকে দিয়েছে। এবার অনেক করে উনি বারবার ঘুমের মধ্যে চেষ্টা করছেন চোখ খোলার, চেষ্টা করছেন ওঠার, বাট উনি কোনো কিছুই করতে পারছেন না। এবার এই অবস্থায় উনি যে জায়গাটায় শুয়েছিলেন যেরকম পাশ ফিরে, সেই জায়গা থেকে উনি মানে কিছুটা সরে গেলেন, এবং ওনার না মনের মধ্যে একটা ভয় মতো আসছিল, মানে একটা হালকা ভয়, একটা মানে একটা ঘটনা ধরুন আপনার সাথে ঘটছে, আপনি ঠিক বুঝতে পারছেন না যে আপনার সাথে ঠিক কী ঘটছে এবং কেনই বা ঘটছে। তো স্বাভাবিকভাবেই সেই মানুষের মধ্যে একটা হালকা হলেও অল্প হলেও একটা ট্রমা কাজ করবে, তো সেটাও ওনার মধ্যেই হচ্ছিল। এবার এই যে উনি কিছুটা সরে গেলেন, সরে যাওয়ার পরে উনি দেখছেন যে ওনার মানে একটা মানুষ ধরুন বেডে শুয়ে আছে, সে যদি ধার ঘেঁষে শুয়ে থাকে এবং সে যদি একটু সরে যায় তাহলে একটা জায়গা তৈরি হয় এবং সেই জায়গায় এসে কেউ বসতে পারে। ঠিক এইরকম ব্যাপারটা কিন্তু এনার সাথে হলো। এবার ওনার সেই সময় যেন মনে হলো মানে ওই যে যে মানুষটা দাঁড়িয়ে ছিল ওনার জানলার পাশে, যাকে দেখতে ওনার একদম বাবার মতোই মনে হচ্ছিল, ওনার মনে হলো সে যেন ওনাকে বলল যে মানে একটু বেডে একটুখানি সরতে, যাতে উনি বসতে পারে। এবং সত্যি সত্যি যেন মানে যেমনভাবে কেউ একটা মানুষ বেডের পাশে এসে বসে, একটা ধরুন শুয়ে আছে তার পাশে এসে যদি কেউ বেডে বসে ঠিক যেরকম হবে ঠিক সেরকমভাবে উনি দেখলেন যে ওরকমভাবে একটা পা মুড়ে যেভাবে ওনার বাবা বসতেন সেভাবেই যেন উনি এই বেডের পাশে এসে বসলেন। মানে একবার সিচুয়েশনটা ভাবুন কীরকম। এবং এই শতাব্দীটি শুধুমাত্র এই বসাটাকেই যে ফিল করলেন তা কিন্তু নয়, উনি মানে দেখুন মানুষ, ওনার চোখ তো বন্ধ, উনি চোখ সেভাবে খুলতে পারছেন না, কিন্তু ওনার কানও কিন্তু ঠিকমতো কাজ করছে। উনি সেই মুহূর্তে মানে ওনার বাবার কাশি হলে উনি যেভাবে কাশতেন ঠিক সেই রকম কাশির আওয়াজ কিন্তু উনি শুনতে পাচ্ছেন, যে একদম পাশে বসে কেউভাবে কাশছে। এবার যেহেতু মানে পিছন ঘুরে প্রথমে ছিল, উনি ফেসটা সেভাবে দেখতে পায়নি, এবং যখন উনি ওই ঘুমের আধা ঘুম আধা জাগার অবস্থায় যখন উনি ফেসটা দেখার বারবার চেষ্টা করছেন, উনি কিন্তু স্পষ্টভাবে কিছুতেই মুখটা দেখতে পাচ্ছেন না। কিন্তু যে অবয়বটা উনি দেখছেন বা যেভাবে উনি দেখছেন সেটা কিন্তু সম্পূর্ণ ওনার বাবার মতো, কিন্তু ফেসের জায়গাটা মনে হচ্ছে যেন মানে ঝাপসা হয়ে আছে, ব্লারি হয়ে আছে। তো এইরকম অবস্থায় ওনার মনের মধ্যে একটা প্রচণ্ড প্যালপিটেশন চলছে, ওনার একটু ভয় লাগছে, একটু অদ্ভুত লাগছে যে এটা কী হচ্ছে এবং উনি কী দেখছেন, সত্যি কি উনি ওনার বাবাকে দেখছেন, যেটা স্বাভাবিকভাবে দেখা কিন্তু সম্ভবপরই নয়, কারণ মানে এরকম হওয়াটা খুবই অস্বাভাবিক।
যাই হোক, তো উনি প্রচুর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে উনি মুখ দেখতে পাচ্ছেন না। এবার এই অবস্থায় উনি ভাবছেন মানে ওই কন্ডিশনেই, যে তাহলে কি সত্যি সত্যি আমার বাবা এসেছে, তাহলে কি উনি কি আমাকে কিছু বলতে চাইছে, কিছু কি ওনার বলার বাকি ছিল, বা কোনো কাজের কথা বলার ছিল, কিছু কি আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে উনি যখন মানে এটা ফিল করলেন, তখন কিন্তু উনি দেখলেন যে ওনার বাবা কিছুক্ষণ বসলো, কিন্তু মুখে কোনো কথা বললো না। এবার দেখুন, যদি বেডে এরকম কেউ এসে বসে, তাহলে মানে ঘাড়ের দিকটা, গলার দিকটা, বেডের যে ম্যাট্রেস রয়েছে সেটার দিক একটু নিচু হয়ে যাবে, সেটা কিন্তু ওনার নিচু হয়ে গেছে। উনি বুঝতে পারছেন যে কেউ একজন এসে সত্যি সত্যি বেডের কাছে এসে বসেছে। এবার উনি অপেক্ষা করছেন যে কিছু বলবে আমাকে, বা কিছু একটা আমি শুনবো, বাট সেরকম কিন্তু কিছু হলো না। এবং উনি এটাও দেখতে পেলেন ওই আধা স্বপ্নের মধ্যে, যে ওভাবে কিছুক্ষণ বসলো, কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এবং ওনার বাবার মতো উনি যাকে দেখছিলেন সে আবার চলেও গেল। এটা দেখলেন যে চলেও গেল। এবার এই বিষয়টা যখন হলো, তো উনি তার কিছুক্ষণ অবধি একটা অদ্ভুত রকমের ঘোরের মধ্যে ছিলেন। না উনি চোখ খুলতে পারছে, না উনি উঠে দেখে মানে মানে ওনার যখন মনে হচ্ছিল যে ব্যক্তি এসেছে সে ওনারই বাবা, উনিও উঠে যে তার সাথে কথা বলবে বা চোখ খুলে স্পষ্ট দেখবে, কমিউনিকেট করবে, সেটা কিন্তু উনি কিচ্ছু করতে পারছিলেন না। এবার যখন এই বিষয়টা ঘটে, আমি বললাম সেটা কিন্তু 11:30 থেকে 12:30 মধ্যেকার সময়। তো এইরকম একটা সময়ে মানে একটা খুব গভীর রাতে একটা কিছু ঘটনা ঘটলো, সেটা দেখবেন একরকমের একটা ফিলিংস দেয়। কিন্তু আমি এর আগে যে কটা ঘটনা আমি পেয়েছি, বা আমি অনেকের কাছে শুনেওছি, দিনে দুপুরে যে ঘটনাগুলো ঘটে না, সেগুলো কিন্তু রাতের থেকেও খুব মারাত্মকভাবে একটা প্রভাব ফেলে। কারণ রাতের বেলা মানুষের ওই অন্ধকারের মধ্যে, আলো আঁধারির মধ্যে একটা কোথাও একটা কিন্তু থেকে যায়, কোথাও একটা দেখার ভুলের কিছু একটা ব্যাপার থেকে যায়। কিন্তু যাদের সাথে দিনে দুপুরে ঘটনাগুলো ঘটে না, তারা কিন্তু মানে মারাত্মক রকমভাবে কিন্তু সেগুলো মানুষের মনকে এফেক্ট করে, যেটা খুব স্বাভাবিক বিষয়। এরপরে অনেক চেষ্টার পরে উনি যখন আলটিমেটলি নিজের চোখ দুটো খুলতে সমর্থ হলেন, খুব স্বাভাবিকভাবেই উনি হতচকিয়ে চারিদিক তাকাতে থাকেন, এবং উনি দেখেন যে ঘরে কোথাও কেউ নেই। এবং আমি আপনাদের ঘটনাটা বলার সময় আগেই বলেছিলাম যে ওই সময় কিন্তু উনি ঘরেতে একাই ছিলেন। স্বাভাবিকভাবেই সেই সময় ঘরে কেউ থাকার কথাও নয়। কিন্তু উনি যে জিনিসটা এক্সপেরিয়েন্স করলেন, উনি যেটা দেখলেন, সেটা তাহলে কি ছিল, সেটা কিন্তু ওনার মনে একটা বিশাল প্রশ্ন। এবার বিষয়টা হচ্ছে যে ওনার মনে একটা প্রশ্ন জাগে, যেটা খুব স্বাভাবিকভাবেই, যে তাহলে কি ওনার বাবার আত্মার শান্তি হয়নি? যেটা আমরা মনে করি যে আত্মার শান্তি হয়ে যায়, সে মুক্তি পেয়ে যায়, সে পৃথিবীতে এইভাবে ঘুরে বেড়ায় না। কিন্তু সেদিন উনি যেটা দেখলেন, যে ওনার বাবা এসেছে, কোনো কথা বলেননি ঠিকই, কিন্তু সেই জিনিসটা না ওনার মনের মধ্যে একটা গভীর প্রভাব ফেলেছে। সেটা ওনার ইমেলটা যখন আমি পড়লাম, আমার নিজেরও কিন্তু মনে হয়েছে। তো সেখানেই ওনার একটা প্রশ্ন, যে তাহলে কি ওনার বাবার আত্মার শান্তি হয়নি, নাকি উনি কিছু বলতে এসেছিলেন, বা এমন কিছু হয়তো ওনার বলার ছিল যেটা হয়তো উনি ওনার জীবদ্দশায় বলে যেতে পারেননি। আর কোথাও একটা উনি এই কথাটাও শেয়ার করেছেন, যে যখন ওনার বাবা বেঁচে ছিলেন, দেখুন মানুষের সাথে মানুষের মতপার্থক্য থাকেই, তো সেরকম কিছু মতবিরোধ ওনার সাথে ওনার বাবার ছিল। কিন্তু সেই মতবিরোধ থাকাটা তো খুব বড় বিষয় না। সে অনেক সময় অনেকের সাথে অনেকের অপিনিয়নের মিল নাই হতে পারে, সেটা কথা নয়। কিন্তু ওনার যে বিষয়টা উনি একদম ক্লুলেস, যে কেন এটা উনি দেখলেন, তাহলে কি এত কিছু করার পরেও আত্মার শান্তি হয়নি? তার জন্য কি আলাদা কিছু পুজো আর্চা এগুলো করার দরকার আছে, নাকি এমন কিছু ওনাকে বলার ছিল যেটা হয়তো ওনার বাবা ওনাকে বলে যেতে চেয়েছিলেন কিন্তু বলে যেতে পারেননি? তো এই বিষয়টাই উনি একটু জানতে চেয়েছেন, এবং উনি যে জিনিসটা দেখেছেন, সেই জিনিসটা ওনার দেখার মধ্যে যে কোনো ভুল নেই, সেটা উনি খুব স্পষ্টভাবে ইমেলে জানিয়েছেন। আর বিষয় হচ্ছে যে মানে এমনইভাবে ঘটনাটা ঘটেছে, অনেক সময় দেখবেন আমরা অনেক কিছু স্বপ্নে দেখি, কিন্তু সকালবেলা উঠে কিন্তু সেই জিনিসটা সেইভাবে আর মনে থাকে না। অনেকের ক্ষেত্রে এটা হয়, আমিও হয়তো কোনো একটা স্বপ্ন দেখলাম, সকালবেলা আধো আধো মনে থাকে যে হ্যাঁ এই স্বপ্নটা দেখেছি, বা এরকম। কিন্তু উনি যেটা দেখেছে, যেটা ফিল করেছেন, ওই যে বললাম যে বেডের পাশে এসে যদি কেউ বসে থাকে, এবং তার পাশে যদি কেউ শুয়ে থাকে, তার ঘাড়ের দিকটা একটু নেমে যাবে, বা সেই কাশির যে শব্দটা, দেখুন এত কিছু না মানুষ মানে মনের ভুল হতে পারে না। আর
যে স্বপ্নের কথাটা উনি ইমেল মানে জানিয়েছেন, সেটা আমার মনে হয় এটা পুরোপুরি স্বপ্ন নয়, কারণ উনি যে খুব গভীর ঘুমে ছিলেন তা কিন্তু নয়। তো আমার মনে হয় যে হয়তো ঠাকুরমশাইয়ের সাথে কথা বললে সেখানে হয়তো কোনো পুজো আর্চার কথা হয়তো তিনি রেকমেন্ড করতে পারেন। হতেই পারে যে কোনো কারণে, দেখুন আমরা তো আমাদের জ্ঞান আমাদের জানা তো খুব সীমিত, হতে পারে কিছু হয়তো ব্যাপার থেকে যেতেও পারে। আবার এটাও হতে পারে যে হয়তো মানে উনি ওনার সন্তানকে যা দেখতেই হয়তো এসেছিলেন, সেটা হয়তো কোনোভাবেই দিদি বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি আপনাদেরও কারোর কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই যে ম্যাডাম এই শতাব্দী রুদ্র, উনি নিশ্চয়ই কমেন্টগুলো পড়বেন। তো এটাই ছিল ঘটনা। দুটো ঘটনাই আমার খুব ইমোশনাল লেগেছে, অন্য রকমের একদম ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলোকে আপনারা প্লিজ একটু বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। আর আরেকটা কথা বলার, আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, কিন্তু তাদের সবাইকে বলবো যে একটু সময় দেবেন। আমরা ঘটনাগুলো একটু বিচার বিবেচনা করে আমাদেরকে বলতে হয়, তো সেই জন্য একটু সময় দেবেন। আর এমন ঘটনা পাঠাবেন যে ঘটনাগুলো ছোট থেকে বড় সবাই শুনতে পারে, সেগুলো একটুখানি মাথায় রাখবেন। এটুকুই বলার ছিল। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আজকে পর্যন্তই রাখলাম। নমস্কার।